হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। এবং আজকে খুবই 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 গুরুত্বপূর্ণ একটি ক্লাস তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। আমরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে প্রস্তুতি নিচ্ছি। তো আজকে আমরা শুধুমাত্র গ্রুপ সি কে টার্গেট করে একটি গুরুত্বপূর্ণ টপিক, যে টপিকটা তোমরা সিলেবাস, যে নতুন সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাস দেখলেই দেখতে পাবে, সেটা হচ্ছে এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020। এবং সাথে আমরা আমাদের রাজ্যের যে শিক্ষানীতি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট এডুকেশন পলিসি 2023 সেই সম্পর্কিত সম্পূর্ণ তথ্য সমৃদ্ধ থিওরি ক্লাস করব। এবং এই ক্লাসটা কেউ স্কিপ করবে না যারা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি পরীক্ষার ফর্ম ফিল আপ করেছো বা দিতে চলেছো, কেননা এই টপিক থেকে বেশ কিছু প্রশ্ন পরীক্ষাতে আসতে চলেছে। এবং আজকের এই কমপ্লিট থিওরিটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, এই টপিকের উপর একটা ওভারঅল তোমাদের কনসেপ্ট তৈরি হবে এবং কি কি প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে, তো ডিটেলসে তোমরা এটা জানতে পারবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। সাথে তোমাদের এই ক্লাসের উপর থেকেই আমি একটা প্রশ্ন উত্তরের ক্লাস করিয়ে দেবো। তাহলে থিওরিটা পড়া হবে আজকে, এবং আর একটা ক্লাসে এমসিকিউ প্র্যাকটিস করলে কমপ্লিট এই যে টপিকটা তোমাদের সিলেবাসে রয়েছে সেটা কভার আপ হয়ে যাবে। এবং খুবই গুরুত্বপূর্ণ টপিক, এটা স্পেশালি গ্রুপ সির জন্য রাখা হয়েছে। এবং তোমরা সিলেবাস যদি ভালো করে দেখো, সেখানে লেখা রয়েছে এনইপি ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে ন্যাশনাল এডুকেশন পলিসি কিভাবে প্রযোজ্য রয়েছে। সেই জন্য আমাদের রাজ্য যে এডুকেশন পলিসি রয়েছে বা স্টেট এডুকেশন পলিসি, সেটাও কিন্তু দেখতে হবে। অনেকেই অনেক আমি দেখেছি যেটা এটা মানে স্কিপ করে যায়, কিন্তু এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, ক্লাসটা শুরু করা যাক। তার আগে আমরা প্রথমে এটা দুটো ভাগে ভাগ করেছি। প্রথমে দেখবো আমরা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সম্পর্কে দেখব, তারপরে আমরা এসিপিটা দেখব। তো দেখো, প্রথমে আমরা সূচনা দেখে নেব। দেখো, অনুমোদন তারিখ, কোন তারিখে এই এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন করে। দেখো, 29 জুলাই 2020 সালে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই নীতি অর্থাৎ নতুন জাতীয় শিক্ষানীতি অনুমোদন করে। আচ্ছা, এর আগে তাহলে কোন শিক্ষানীতি অনুযায়ী আমাদের ভারতবর্ষের শিক্ষা চলে এসেছে, সেটা হচ্ছে 1986 সালের জাতীয় শিক্ষানীতির অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি অন এডুকেশন 1986 এটা চলছিল। তার স্থলাভিষিক্ত হয়েছে কি বর্তমানে এই এনইপি 2020। এটি স্বাধীন ভারতের তৃতীয় শিক্ষানীতি। প্রথমটি ছিল 1968, দ্বিতীয়টি 1986 এবং বর্তমানে তৃতীয় হিসাবে কোনটা এসেছে, এনইপি 2020। তাহলে এটি হচ্ছে স্বাধীন ভারতের তৃতীয় শিক্ষানীতি। আগেরটা ছিল 1986 সালের শিক্ষানীতি, যেটাকে সরিয়ে এই এনইপি 2020 এসেছে। আচ্ছা, লক্ষ্য কি রয়েছে এই শিক্ষানীতির? ভারতকে একটি গ্লোবাল নলেজ সুপার পাওয়ার বা বিশ্ব মঞ্চে জ্ঞানের মহাশক্তিতে রূপান্তর করা। আচ্ছা, কোন মন্ত্রকের আন্ডারে এটাকে রাখা হয়েছে এবং মন্ত্রকের নামও পরিবর্তন করা হয়েছে? দেখো, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক অর্থাৎ মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, শর্টে MHRD, তার নাম পরিবর্তন করে রাখা হয়েছে কি শিক্ষা মন্ত্রক অর্থাৎ মিনিস্ট্রি অফ এডুকেশন রাখা হয়েছে। এবং এই মিনিস্ট্রি অফ এডুকেশন বা শিক্ষা মন্ত্রকের আন্ডারে রয়েছে এই এনইপি 2020। চেয়ারম্যান কে ছিলেন এই এনইপির করার সময়? অর্থাৎ এই নীতির খসড়া কমিটির বা ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর কে কস্তুরী রঙ্গন, যিনি ছিলেন প্রাক্তন ইসরোর প্রধান। তো প্রথম এই স্লাইড থেকেই যে কটা পয়েন্ট পড়লাম, এইখান থেকেই পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। কোন তারিখে অনুমোদন পেয়েছে, কোন পূর্ববর্তী কোন নীতি ছিল কোন সালের, 1886। এম কি, মন্ত্রকের কি নাম পরিবর্তন করা হয়েছে, MHRD থেকে করা হয়েছে মিনিস্ট্রি অফ এডুকেশন, এবং এই কমিটির চেয়ারম্যান কে ছিলেন। ওকে, নেক্সট আমরা দেখব এই যে শিক্ষানীতি, এই শিক্ষানীতির পুরো ডিটেলসে আমরা দেখব। দেখো, স্কুল শিক্ষা ব্যবস্থা, ঠিক আছে। এই যে এনইপি বা ন্যাশনাল এডুকেশন পলিসি নতুন নিয়ে আসা হয়েছে 2020 সালে, সেখানে স্কুল শিক্ষা ব্যবস্থা বা স্কুল এডুকেশন সিস্টেম কি করা হয়েছে একটু দেখে নেওয়া যাক। দেখো, আগের যে শিক্ষা ব্যবস্থা ছিল 1986 সালের অনুযায়ী, সেটা হচ্ছে 10+2, ঠিক আছে। তো এখন বর্তমানে 10+2 কাঠামোর পরিবর্তে বর্তমানে 5+3+3+4 এই কাঠামো চালু করা হয়েছে। এবং এই কাঠামোটি 3 থেকে 18 বছর বয়সী শিশুদের কভার করা হয়েছে এই 5+3+3+4 কাঠামোতে। এবার আমরা এই যে 5+3+3+4 কাঠামো,
এই কাঠামোকে আমরা বিস্তারিত দেখব। দেখো এই যে প্রথমে যে 5টা রয়েছে সেটা হচ্ছে কি ফাউন্ডেশনাল স্টেজ, প্রথম 5 বছর। তো প্রথম 5 বছর কি দেখো শুরু হচ্ছে 3 থেকে এবং শেষ হচ্ছে 18। তো 3 থেকে নেক্সট 5 বছর অর্থাৎ 3 থেকে 8 বছর বয়স পর্যন্ত সেটা হচ্ছে কোন শ্রেণী, সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি বা প্রি স্কুল, সেটা হচ্ছে 3 বছর। এর সাথে রয়েছে ক্লাস 1 এবং ক্লাস 2 2 বছর। তাহলে প্রি স্কুল 3 বছর, ক্লাস 1 এবং ক্লাস 2 2 বছর, টোটাল হয়ে গেল কত 5 বছর। এবং এটার বয়স কত হচ্ছে 3 থেকে 8 বছর পর্যন্ত। বৈশিষ্ট্য কি রয়েছে এই ফাউন্ডেশনাল স্টেজের বা এই প্রথম 5 বছরের? এখানে কোনো প্রথাগত পরীক্ষা নেই, অর্থাৎ এখানে কোনো রকম পরীক্ষা নেই। খেলাধুলা এবং অ্যাক্টিভিটি বা কার্যকলাপ ভিত্তিক শিক্ষা, যেটাকে ইংরেজিতে কি বলা থাকে প্লে অ্যাক্টিভিটি বেসড লার্নিং এর উপর জোর দেওয়া হবে। তো ফাউন্ডেশনাল স্টেজ 5 বছর আমরা দেখে নিলাম। নেক্সট কি রয়েছে এই যে 3, তো সেটা কি দেখো সেটার নামকরণ করা হয়েছে প্রিপারেটরি স্টেজ, সেটা হচ্ছে 3 বছর। 8 থেকে 11 বছর বয়স পর্যন্ত এই স্টেজটা থাকবে। প্রিপারেটরি স্টেজ কোন শ্রেণী, সেটা হচ্ছে ক্লাস 3 থেকে 5 পর্যন্ত, অর্থাৎ ক্লাস 3 থেকে 5 পর্যন্ত এই প্রিপারেটরি স্টেজ। এবং বৈশিষ্ট্য কি রয়েছে এখানে, পড়া, লেখা, কথা বলা, গণিত, বিজ্ঞান, কলা এবং মানবিকের মতো বিষয়গুলির সাথে পরিচয় করানো হবে। এবং শিক্ষার মাধ্যম হবে কি প্রধানত মাতৃভাষা, অর্থাৎ এই যে পরের 3 বছর যেটা হচ্ছে প্যারাটরি স্টেজ 8 থেকে 11 বছর ক্লাস 3 থেকে 5, এখানে মাতৃভাষায় শিক্ষার মাধ্যম হবে এবং এখানে পড়া, লেখা, কথা বলা, গণিত, বিজ্ঞান, কলা, মানবিকের মতো বিষয়গুলি পরিচয় করা হবে। তারপরের যে 3 বছর স্টেজ রয়েছে সেটা হচ্ছে মিডিল স্টেজ এবং এখানে বয়স কত 11 থেকে 14 বছর বয়স। কোন শ্রেণী, ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত এই মিডিল স্টেজটা থাকবে। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বয়স, শ্রেণী, কোন শ্রেণী থেকে কোন বছর, এগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় এইখান থেকে প্রশ্ন আসবে। পরীক্ষায় হয়তো প্রশ্ন আসলো যে মিডিল স্টেজ সেটার বয়স কোন বছর থেকে কোন বয়স পর্যন্ত ধার্য করা হয়েছে, তখন উত্তর হবে 11 থেকে 14, বা বলা হলো কোন শ্রেণী থেকে কোন শ্রেণী, তখন উত্তর হয়ে যাবে ক্লাস 6 থেকে 8। ওকে, এইভাবে প্রশ্ন আসবে। তো দেখো বৈশিষ্ট্য কি রয়েছে এই মিডিল স্টেজের 3 বছরে, সেখানে হচ্ছে বিজ্ঞান, গণিত, কলা, সমাজবিজ্ঞান এবং মানবিকের অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা, অর্থাৎ এক্সপেরিমেন্টাল লার্নিং এখানে হবে। ওকে, নেক্সট চলে যাব। দেখো আরো কিছু রয়েছে, দেখো কোডিং এবং ভোকেশনাল। ক্লাস 6 থেকেই কম্পিউটার কোডিং এবং বৃত্তিমূলক শিক্ষা অর্থাৎ ভোকেশনাল এডুকেশন বা ইন্টার্নশিপ শুরু হবে। তো এটাকে স্টার মার্ক করবে পরীক্ষায়, এই পয়েন্টটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে নতুন শিক্ষানীতিতে বা নতুন জাতীয় শিক্ষানীতিতে কোন ক্লাস থেকে কোডিং এবং ভোকেশনালকে ইনক্লুড করা হয়েছে, সেটা হচ্ছে ক্লাস 6 থেকেই কম্পিউটার কোডিং এবং ভোকেশনাল এডুকেশন বা ইন্টার্নশিপ শুরু করে দেওয়ার কথা বলা হয়েছে। তো এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে মিডিল স্টেজে দেখে নিলাম বয়স, শ্রেণী, বৈশিষ্ট্য এবং কোডিং ও ভোকেশনালটাও এই ক্লাস 6 থেকে শুরু করে দেওয়া হচ্ছে। এবং শেষ স্টেজ স্কুল শিক্ষার, সেটা হচ্ছে কি শেষ 4 বছর, যেটা হচ্ছে সেকেন্ডারি স্টেজ, বয়স 14 থেকে 18 বছর, শ্রেণী ক্লাস 9 থেকে 12। এবং এখানে বৈশিষ্ট্য কি রয়েছে দেখো, বিষয় নির্বাচনের স্বাধীনতা থাকবে। ঠিক আছে, ক্লাস 9 থেকে 12 পর্যন্ত নিজস্ব বিষয় স্বাধীনতা থাকবে। নো রিজিড সেপারেশন বিটুইন আর্টস, সায়েন্স অ্যান্ড কমার্স। অর্থাৎ আগে কি হতো যে ম্যাথামেটিক্স এবং বিজ্ঞানে ভালো সে শুধুমাত্র সায়েন্স নেবে, যে বাংলা ইতিহাসে ভালো সে শুধুমাত্র আর্টস নেবে, এবং কেউ শুধুমাত্র কমার্স নেবে। অর্থাৎ সায়েন্সের ছেলে আর্টসের বিষয়বস্তু পড়তে পারবে না, আর্টসের ছেলে সায়েন্সের বিষয়বস্তু পড়তে পারবে না, বা কমার্সের বিষয়বস্তু পড়তে পারতো না। কিন্তু এখন বর্তমানে নো রিজিড সেপারেশন বিটুইন আর্টস, সায়েন্স অ্যান্ড কমার্স, অর্থাৎ আর্টস, সায়েন্স এবং কমার্সের মধ্যে কোনো রকম যে স্ট্রিক্ট ব্যাপারটা সেটা কিন্তু আর থাকছে না। শিক্ষার্থীরা তাদের পছন্দ মতো বিষয় বেছে নিতে পারবে, যেমন ফিজিক্সের সাথে ইতিহাস পড়তে পারবে, যেটা আগে ছিল না। অর্থাৎ কেউ যদি তার মানে সাবজেক্টগুলো এরকম নিতে পারে, ফিজিক্স নিল, কেমিস্ট্রি নিল, সাথে ইতিহাস নিল। আগে কি হতো, আগে 4টেই বিজ্ঞানের সাবজেক্ট নিতে হতো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি এবং সাথে যেগুলো মানে কম্পালসারি পেপার ছিল সেইগুলো। কিন্তু এখন যদি কেউ চায় যে আমি ফিজিক্স নেবো, কেমিস্ট্রি নেবো, সাথে জিওগ্রাফি এবং ইতিহাসও পড়বো, এখন বর্তমানে এই যে জাতীয় শিক্ষানীতি এসেছে সেই অনুযায়ী শিক্ষার্থীরা তাদের পছন্দ মতো বিষয়, যে কোনো বিষয় নিতে পারবে। সায়েন্সের সাথে আর্টসও পড়তে পারবে, আর্টসের সাথে সায়েন্স পড়তে পারবে,
আর্টসের সাথে কমার্স পড়তে পারবে, সায়েন্সের সাথে কমার্স পড়তে পারবে। ওকে, এবং গভীর বিশ্লেষণমূলক চিন্তা অর্থাৎ ক্রিটিক্যাল থিঙ্কিং এর ওপর এখানে এই স্টেজে অর্থাৎ সেকেন্ডারি স্টেজ বা শেষ 4 বছর এখানে জোর দেওয়া হবে। নেক্সট চলে যাব, দেখো স্কুল শিক্ষার অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্কার সম্পর্কে, অর্থাৎ কি ইনফরমেশন ইন স্কুল এডুকেশন, সেটা কি? দেখো আরো কিছু গুরুত্বপূর্ণ সংস্কার যেগুলো আগের শিক্ষানীতিতে ছিল সেগুলোকে কিছু পরিবর্তন করা হয়েছে, যেমন যেমন হচ্ছে ভাষা শিক্ষানীতি অর্থাৎ ল্যাঙ্গুয়েজ পলিসি। দেখো এখানে করা হয়েছে বর্তমানে অন্তত পঞ্চম শ্রেণী পর্যন্ত, সম্ভব হলে অষ্টম শ্রেণী পর্যন্ত, ঠিক আছে, এটা ম্যান্ডেটরি নয়, কিন্তু মিনিমাম 5 পর্যন্ত মাস্ট, আর যদি সম্ভব হয় ক্লাস 8 পর্যন্ত শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, অর্থাৎ ক্লাস 5 পর্যন্ত মাতৃভাষা অবশ্যই করতে হবে, এবং যদি সম্ভব হয় সেটাকে এক্সটেন্ড করা যাবে ক্লাস 8 পর্যন্ত। এছাড়া দেখো ত্রিভাষা সূত্র অর্থাৎ 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা নমনীয় হবে। আগে 3 ভাষা ফর্মুলা বা 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা ছিল, অর্থাৎ একটা তোমাদের যেটা মাতৃভাষা সেটা তো থাকছেই, সাথে ইংলিশটাও কম্পালসারি ছিলই বা মাস্ট ছিল, একদম করতেই হবে, সাথে আর একটা ভাষা। তো এই যে ত্রিভাষা সূত্র এখন বর্তমানে নমনীয় করে দেওয়া হয়েছে এবং মাতৃভাষার উপরে বা আঞ্চলিক ভাষার উপরে জোর দেওয়া হয়েছে। ক্লাস 5 পর্যন্ত একদম ম্যান্ডেটরি, সেটা সম্ভব হলে ক্লাস 8 পর্যন্ত এক্সটেনশন, এবং ত্রিভাষা সূত্রটা নমনীয় হবে, কোনো ভাষা জোর করে চাপিয়ে দেওয়া হবে না। এর সাথে আর কি পরিবর্তন করা হচ্ছে সেটা হচ্ছে মূল্যায়ন ব্যবস্থা বা অ্যাসেসমেন্ট রিফর্মস, ঠিক আছে। তো দেখো আগে কি হতো, মুখস্থ বিদ্যার উপরে পরীক্ষা নেওয়া হতো, তো মুখস্থ বিদ্যার পরিবর্তে কি হচ্ছে বিশ্লেষণমূলক ক্ষমতার পরীক্ষাটা এখন এই এডুকেশন পলিসিতে বেশি হবে। তারপরে দেখো পারাক, এটাকে স্টার মার্ক করে রাখো, পরীক্ষায় পারাকের ফুল ফর্ম হয়তো আসবে, সেটা হচ্ছে কি, পারাকের ফুল ফর্ম কি, পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস অফ নলেজ ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট। এটি একটি নতুন জাতীয় মূল্যায়ন কেন্দ্র যা সকল বোর্ডের জন্য মানদণ্ড নির্ধারণ করবে, অর্থাৎ পারখ নামে একটি বোর্ড বা মূল্যায়ন কেন্দ্র তৈরি করা হয়েছে, যেটা সমস্ত পরীক্ষার মানদণ্ড এবং সমস্ত বোর্ড, যে সমস্ত বোর্ড রয়েছে প্রত্যেকটা রাজ্য বা দেশে এডুকেশনের যে বোর্ডগুলো রয়েছে সেই বোর্ডগুলোর যে মূল্যায়নের যে মানদণ্ড সেটা নির্ধারণ করবে এই পারখ নামক এই মূল্যায়ন কেন্দ্রটি। তারপর দেখো বোর্ড পরীক্ষা বছরে 2 বার দেওয়ার সুযোগ থাকবে, পরীক্ষার চাপ কমানো হবে। ওকে, অর্থাৎ বোর্ডের যে এক্সাম সেটা কিছু বছরে 2 বার দেওয়ার সুযোগ থাকবে এবং পরীক্ষার চাপটাও কমানোর সিদ্ধান্ত এই নতুন এডুকেশন পলিসিতে নিয়ে আসা হয়েছে। এছাড়া দেখো রিপোর্ট কার্ড হবে 360 ডিগ্রি হলিস্টিক, ইংলিশে কি দেখো এটার টার্মটা 360 হলিস্টিক প্রোগ্রেস কার্ড। এটা একটা প্রোগ্রেস কার্ড দেওয়া হবে যেখানে ছাত্রছাত্রীর নিজের, সহপাঠীর এবং শিক্ষকের মূল্যায়ন অন্তর্ভুক্ত থাকবে, অর্থাৎ একদম বিদেশের যে রিপোর্ট কার্ড হয় সেই টাইপের, যেখানে শুধুমাত্র আগে কি হতো ছাত্রছাত্রীর রিপোর্ট থাকতো, কে কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছে, কিন্তু এখন বর্তমানে শুধুমাত্র ছাত্রছাত্রী নয়, সাথে সহপাঠী এবং কোন শিক্ষক কত মানে নাম্বার দিয়েছে, শিক্ষকের যে মূল্যায়ন সেই শিক্ষকের মূল্যায়নও অন্তর্ভুক্ত থাকবে, অর্থাৎ শিক্ষক সেখানে লিখে দেবে যে কোন বিষয়ে সে ভালো, কোনটার আরো ইমপ্রুভ করা যেতে পারে, ঠিক আছে, কোনটাতে জোর দিতে হবে, এই ব্যাপারে মূল্যায়ন থাকবে এবং তার শুধুমাত্র একাডেমিক্স নয় অন্যান্য যে সমস্ত কারিকুলাম রয়েছে তার উপর থেকেও এখানে মূল্যায়ন দেওয়া থাকবে। এছাড়া কি করা হয়েছে দেখো, গ্রস এনরোলমেন্ট রেশিও অর্থাৎ জিইআর শর্টে, এটার ফুল ফর্ম পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, স্টার মার্ক করবে। 2030 সালের মধ্যে স্কুল শিক্ষায় 100% জিইআর অর্থাৎ গ্রস এনরোলমেন্ট রেশিও অর্জন লক্ষ্য করা হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা শিশুকেই স্কুলে নথিভুক্ত করতে হবে 2030 সালের মধ্যে, অর্থাৎ স্কুল শিক্ষায় অন্তত 100% গ্রস এনরোলমেন্ট রেশিও অর্জনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে এই এডুকেশন পলিসির মাধ্যমে। ওকে, নেক্সট চলে যাবো এবার উচ্চশিক্ষায়। এতক্ষণ আমরা স্কুল শিক্ষা দেখছিলাম, যেটা হচ্ছে আমরা ওই সেকেন্ডারি পর্যন্ত দেখলাম, সেকেন্ডারি স্টেজ পর্যন্ত, এরপরে চলে আমরা হায়ার সেকেন্ডারি সিস্টেমে। দেখো এখানে গ্রস এনরোলমেন্ট রেশিও জিইআর, উচ্চশিক্ষায় জিইআর বর্তমানে 26.3% থেকে বাড়িয়ে 2035 সালের মধ্যে এটা 50% করার
লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। অর্থাৎ বর্তমানে রয়েছে 26.3, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বর্তমানে কত জিইআর রয়েছে হায়ার এডুকেশন সিস্টেম, সেটা হচ্ছে 26.3, এবং 2035 সালের মধ্যে সেটা কত লক্ষ্যমাত্রা করা হয়েছে, সেটা হচ্ছে 50%। তারপর দেখো মাল্টিপল এন্ট্রি এবং এক্সিট সিস্টেম নিয়ে আসা হয়েছে। স্নাতকোত্তরে শিক্ষার্থীরা যে কোনো বছর পড়াশোনা ছেড়ে দিলেও সার্টিফিকেট পেতে পারে। আগে কি করা হতো, আগে একদম 3 বছরের তোমাদের গ্র্যাজুয়েশনের কোর্স, সেই 3 বছর কমপ্লিট না করলে সার্টিফিকেট হাতে পেত না, কিন্তু সেই সিস্টেমটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। একটা ছেলে হয়তো 1 বছর পড়েছে বা 2 বছর পড়েছে, তারপরে সে আর পড়াশোনা টানতে পারছে না বা কোনো রকমভাবে কন্টিনিউ করতে পারছে না, তো তার 2 বছরের পড়াশোনাটা কি ওয়েস্ট যাবে? সে 2 বছরে তো কিছু না কিছু শিখেছে, তাহলে সেই 2 বছরের উপর ভিত্তি করে বা সেই সময়ের উপর ভিত্তি করে বর্তমানে কিছু সার্টিফিকেট দেয়া শুরু হবে। দেখো 1 বছর পূর্ণ করলে শুধুমাত্র সার্টিফিকেট দেওয়া হবে, 2 বছর পূর্ণ করলে ডিপ্লোমা সে সার্টিফিকেট দেওয়া হবে, 3 বছর পূর্ণ করলে ব্যাচেলার ডিগ্রি একটা সার্টিফিকেট দেওয়া হবে, এবং 4 বছর পূর্ণ করলে গবেষণা সহ ব্যাচেলার ডিগ্রি একটা স্পেশাল, দেখো নতুন একটা অ্যাড করা হচ্ছে, দেখো ব্যাচেলার্স ডিগ্রি উইথ রিসার্চ, এই সার্টিফিকেশন প্রদান করা হবে যে 4 বছর পূর্ণ করবে। ওকে, এর সাথে দেখো আর কি কি অ্যাড করা হয়েছে। একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, দেখো শিক্ষার্থীদের প্রাপ্ত ক্রেডিট ডিজিটালভাবে সংরক্ষণ করা হবে। আগে ডিজিটালভাবে সংরক্ষণ করা হতো না, খাতা কলমে মেনটেন করা হতো, তো এখন প্রতিটা জিনিসই ডিজিটালভাবে সংরক্ষণ করা হবে, যাতে তারা এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে গেলে সেই ক্রেডিট ব্যবহার করতে পারে, ঠিক আছে, এবং সেটা তাদের অ্যাডমিশনের ক্ষেত্রেও তারা হেল্প করতে পারে। তারপর দেখো এমফিল, আগে এমফিল নামে একটা কোর্স ছিল, বর্তমানে এই এমফিল ডিগ্রিটাকে পুরো ডিসকন্টিনিউড অর্থাৎ বাতিল করে দেওয়া হয়েছে, এমফিল এখন আর হচ্ছে না। তো এটাকে কিন্তু একটু গুরুত্বপূর্ণ হিসেবে রাখবে যে কোন ডিগ্রিটাকে বাতিল করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এমফিল ডিগ্রিটাকে বাতিল করে দেওয়া হয়েছে। তারপর দেখো একক নিয়ন্ত্রক সংস্থা বা সিঙ্গেল রেগুলেটর, চিকিৎসা অর্থাৎ মেডিকেল এবং আইন অর্থাৎ লিগাল শিক্ষা বাদে সমস্ত উচ্চশিক্ষার জন্য একটি একক সংস্থা গঠন করা হবে, সেটা হচ্ছে কি HECI, হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। এর 4টি স্বাধীন বিভাগ থাকবে, কি কি, নিয়ন্ত্রণের জন্য NHERC, মানের জন্য GEC, অনুদানের জন্য HEGC এবং অ্যাক্রিডিটেশনের জন্য NSC। এই 4টি স্বাধীন বিভাগ থাকবে এই HECI এর আন্ডারে, ঠিক আছে। আমি এইগুলোর ফুল ফর্ম সমস্ত কিছু তো যখন MCQ ক্লাস করাবো সেগুলো আমি লিখে দেওয়ার চেষ্টা করব। তারপর দেখো মেরু, প্রতিটি জেলায় বা তার কাছাকাছি মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটি, শর্টে মেরু তৈরি করা হবে, যা IIT বা IIM এর সমতুল্য হবে, ঠিক আছে। তাহলে প্রতিটা জেলায় এবং তার কাছাকাছি কি তৈরি করা হচ্ছে, মেরু তৈরি করা হচ্ছে, যেটা IIT বা IIM এর সমতুল্য হবে। নেক্সট চলে যাব শিক্ষক ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কিত তথ্যে। দেখো শিক্ষক নিয়োগ অর্থাৎ টিচার্স এডুকেশন, 2030 সালের মধ্যে শিক্ষকতার জন্য ন্যূনতম যোগ্যতা হবে 4 বছরের ইন্টিগ্রেটেড বিএড, অর্থাৎ এখন বিএডকে আগে আলাদাভাবে করতে হতো, কিন্তু 2023 সালের মধ্যে শিক্ষকতার জন্য ন্যূনতম যোগ্যতা কি করতে হবে, 4 বছরের ইন্টিগ্রেটেড বিএড। তারপর দেখো জিডিপি ব্যয় বা জিডিপি ইনভেস্টমেন্ট কত রাখা হয়েছে। দেখো শিক্ষা খাতে সরকারি বিনিয়োগ জিডিপি 6% নিয়ে যাওয়ার লক্ষ্য রাখা হয়েছে, বর্তমানে 4.43 কাছাকাছি রয়েছে, কিন্তু এটা 6% নিয়ে যাওয়া হবে এইরকমটাই মনে করা হচ্ছে। প্রযুক্তির ব্যবহার, দেখো NETF অর্থাৎ ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজি ফোরাম গঠন করা হবে, যা শিক্ষার উন্নতিতে প্রযুক্তির ব্যবহারের বিষয়ে ধারণা বিনিময়ের একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে। তো এটা ইম্পর্টেন্ট যে প্রযুক্তির ব্যবহার বা কোন ফোরাম গঠন করা হচ্ছে শিক্ষার উন্নতি প্রযুক্তির জন্য, সেটা হচ্ছে NETF, ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজি ফোরাম। এগুলোর ফুল ফর্মগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। তারপর দেখো গবেষণা রিসার্চ, গবেষণার সংস্কৃতি গড়ে তোলার জন্য NRF অর্থাৎ ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন গঠন করা হবে। ওকে, তো এই পর্যন্ত ছিল NEP অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সম্পর্কিত বিস্তারিত তথ্য, ঠিক আছে। তার কাঠামো আমরা আরেকবার দেখে নিই কি কি করলাম। দেখো সূচনাতে দেখলাম অনুমোদন তারিখ, পূর্ববর্তী নীতি কি ছিল, লক্ষ্য কি, মন্ত্রকের কি পরিবর্তন করা হচ্ছে, চেয়ারম্যান কে ছিলেন,
তারপরে স্কুল শিক্ষা ব্যবস্থা তার কাঠামোর বিস্তারিত দেখে নিলাম, কি কি স্টেজ রয়েছে, কোন স্টেজে কত বয়স, কোন শ্রেণী পর্যন্ত কি বৈশিষ্ট্য, তারপরে কি কি পরিবর্তন করা হয়েছে, তারপরে উচ্চশিক্ষার ব্যবস্থার সম্পর্কে দেখলাম এবং শিক্ষক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে দেখে নিলাম। ওকে, নেক্সট আমরা যে টপিকটা করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট এডুকেশন পলিসি। তার আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে 40 দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে, যেখানে প্রত্যেকটি বিষয়ের সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী তোমরা ক্লাস পাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। পরীক্ষার সেরা প্রস্তুতি পাওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নাও। ওকে, তো নেক্সট যে আমরা টপিকটা করব সেটা হচ্ছে রাজ্য শিক্ষানীতি। অনেকেই এই রাজ্য শিক্ষানীতিটা স্কিপ করে যায়, কিন্তু ভালো করে তোমরা যদি সিলেবাসটা ফলো করো সেখানে লেখা রয়েছে পরিষ্কার করে এনইপি ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আমাদের রাজ্যে ন্যাশনাল এডুকেশন পলিসি যে নতুন এসেছে সেটা কিভাবে লাগু রয়েছে সেটা কিন্তু দেখতে হবে। আমাদের রাজ্যে কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি সম্পূর্ণরূপে লাগু নেই। রাজ্য তার নিজস্ব শিক্ষানীতি অর্থাৎ স্টেট এডুকেশন পলিসি 2023 ফলো করে। তো সেইটার ব্যাপারেই এবার আমরা বিস্তারিত দেখে নেব। তো দেখো সূচনা কি বলছে, পটভূমি। দেখো, কেন্দ্রীয় সরকারের এনইপি 2020 কিছু অংশের বিরোধিতা এবং রাজ্যের নিজস্ব শিক্ষানীতি তৈরির লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার 2022 সালের এপ্রিলে 10 সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি বা এক্সপার্ট কমিটি গঠন করে। তোমরা জানো আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য এই এনইপি 2020 আসার পর সেটা বিরোধিতা করেছিল এবং তার পুরোটা বিরোধিতা করেনি, কিছু অংশের বিরোধিতা করেছে এবং সেই জন্য পুরোটা আমাদের রাজ্যে এনইপি লাগু হতে দেয়া হয়নি এবং তার পরিপ্রেক্ষিতে রাজ্যের নিজস্ব শিক্ষানীতি অর্থাৎ স্টেট এডুকেশন পলিসি গঠনের লক্ষ্যে 2022 সালে 10 সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য কারা ছিলেন? এই কমিটির নেতৃত্বে ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, সুগত বসু এবং সুরঞ্জন দাস প্রমুখ। আচ্ছা, এই যে শিক্ষানীতি, রাজ্যের নতুন শিক্ষানীতি, সেটার অনুমোদন কবে পাচ্ছে? দেখো, 2023 সালের 7ই আগস্ট রাজ্য মন্ত্রিসভা অর্থাৎ স্টেট ক্যাবিনেট এই নীতি অনুমোদন করে এবং 9 সেপ্টেম্বর 2023-এ এটি সরকারিভাবে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়। তো খুব ইম্পর্টেন্ট, ক্যাবিনেট অনুমোদন কবে পাচ্ছে? 7ই আগস্ট, এবং এটা নোটিফিকেশন আকারে কবে প্রকাশ পাচ্ছে? 9 সেপ্টেম্বর 2023। লক্ষ্য কি আমাদের রাজ্যের যে শিক্ষানীতি রয়েছে সেখানে? দেখো, রাজ্যের স্বাতন্ত্র্য বজায় রেখে শিক্ষার মানোন্নয়ন এবং 2035 সালের মধ্যে উচ্চ শিক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি। দেখো এখানে স্কুল শিক্ষার ব্যবস্থা কি করা হয়েছে আমাদের স্টেট এডুকেশন পলিসিতে। দেখো, রাজ্য সরকার এনইপি 2020 প্রস্তাবিত 5+3+3+4 কাঠামোটি পুরোপুরি গ্রহণ করেনি। তো খুবই ইম্পর্টেন্ট এই লাইনটি, যে আমাদের রাজ্য সরকার এনইপির যে 5+3+3+4 এই কাঠামোটি আমাদের রাজ্যে কিন্তু প্রচলিত নেই। তার পরিবর্তে বিদ্যমান কাঠামোটিকেই কিছুটা সংস্কার করে 5+4+2+2 কাঠামো বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। তাহলে আমাদের রাজ্যে কোন স্ট্রাকচার বর্তমানে শিক্ষানীতি অনুযায়ী প্রচলিত? সেটা হচ্ছে 5+4+2+2। এটাই কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এবার আমরা 5+4+2+2+2 এর এই কাঠামোর বিবরণটা দেখে নেব। দেখো, প্রথমে যে 5 বছর সেটা হচ্ছে ওই এনইপির মতোই ফাউন্ডেশনাল বা প্রাথমিক পর্যায়। ঠিক আছে, দেখো ফাউন্ডেশনাল স্টেজ বা প্রাথমিক স্টেজ যেটা হচ্ছে 5 বছর। দেখো এখানে হচ্ছে স্তরটা কোন স্তর? প্রি প্রাইমারি, অর্থাৎ দেখো ক্লাস 4 পর্যন্ত। ঠিক আছে, প্রি প্রাইমারি থেকে ক্লাস 4 পর্যন্ত এই স্তর বা এই ফাউন্ডেশনাল স্টেজ রয়েছে। এনইপিতে কি ছিল? ক্লাস 5 পর্যন্ত, কিন্তু এখানে ক্লাস 4 পর্যন্ত। সরি, ভুল বললাম, সেখানে ছিল ক্লাস 2 পর্যন্ত, এখানে ক্লাস 4 পর্যন্ত। তারপর দেখো নতুন কি সংযোজন করা হয়েছে? অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে প্রথম 2 বছরের প্রারম্ভিক শিক্ষা এবং তারপর 1 বছরের প্রি প্রাইমারি শিক্ষা অন্তর্ভুক্ত থাকবে। এরপর ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত প্রাথমিক শিক্ষা চলবে, যেমনটা আমাদের রাজ্যে চলে এসেছে সেই রকমটাই প্রায়। বৈশিষ্ট্য কি? খেলাধুলো এবং আনন্দদায়ক শিক্ষার ওপর জোর দেয়া হবে। ওকে, তারপর দেখো
আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিক স্টেজ, যেটা হচ্ছে 4 বছর। নেক্সট 4 বছর সেটা দেখো কোন শ্রেণী থেকে, ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত, এটা হচ্ছে আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিক স্টেজ। বৈশিষ্ট্য কি, এই স্তরে ত্রিভাষা সূত্র অর্থাৎ 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা এবং ইন্টার্নশিপের সুযোগ চালু হবে। ঠিক আছে, এখানে কিন্তু ত্রিভাষা ফর্মুলা অর্থাৎ বাংলা সাথে ইংরেজি এবং অন্য আরো একটা ভাষা সেখানে কিন্তু থাকছে। তারপর দেখো সেকেন্ডারি বা মাধ্যমিক স্টেজ অর্থাৎ 2 বছর। শ্রেণী কোনটি রয়েছে, ক্লাস 9 থেকে 10 পর্যন্ত। এখানে কি পরীক্ষা রয়েছে, মাধ্যমিক পরীক্ষা, যেটা সেকেন্ডারি বোর্ড বলা হয়ে থাকে, আগের মতোই বহাল থাকবে, আগে যেমনটা মাধ্যমিক পরীক্ষা হতো সেরকমটাই থাকছে। এনইপিতে যেমন বোর্ড পরীক্ষা তুলে দেওয়ার কথা ভাবা হয়েছিল, রাজ্য তা মানেনি। এনইপিতে কিন্তু বোর্ড পরীক্ষা তুলে দেওয়া হয়েছে, এখানে রাজ্য তা মানেনি। তারপর দেখো হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক স্টেজ 2 বছর, সেটা কি ক্লাস 11 থেকে ক্লাস 12, এবং এখানে সেমিস্টার সিস্টেম, উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার পদ্ধতি চালু করা হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু ঠিক ওই এনইপির মতোই উচ্চ মাধ্যমিক স্তরে আগে প্রত্যেক বছর বছরের শেষে পরীক্ষা হতো, কিন্তু এখন কি করা হয়েছে উচ্চ মাধ্যমিক স্তরে অর্থাৎ এই হায়ার সেকেন্ডারি স্টেজে কি সেমিস্টার পদ্ধতি চালু করেছে, বছরে 2 বার করে কিন্তু সেমিস্টার চালু করা হয়েছে। দেখো কিছু প্রধান সংস্কার সমূহ কি কি করা হয়েছে একটু দেখা যাক। দেখো সেমিস্টার পদ্ধতি, তো সেমিস্টার পদ্ধতি কি করা হয়েছে একটু দেখা যাক। 2024 থেকে 25 শিক্ষাবর্ষ থেকে ক্লাস 11 এবং ক্লাস 12 এর জন্য সেমিস্টার পদ্ধতি চালু করার সিদ্ধান্ত নিয়েছে। 2 বছরে মোট 4টি সেমিস্টার হবে, অর্থাৎ বছরে 2টো করে, 6 মাস 6 মাস গ্যাপে একটা করে সেমিস্টার, বছরে 2টো, এবং 2 বছরে মোট 4টি সেমিস্টার হবে 11 এবং 12 মিলে। তো এই সেমিস্টার পদ্ধতিটা 11 এবং 12-এ ইনক্লুড করা হয়েছে। মূল্যায়ন পদ্ধতি কেমন করা হয়েছে সেমিস্টার পদ্ধতির জন্য, দেখো সেমিস্টার 1 যেটা হচ্ছে নভেম্বর মাসে, সেটা হচ্ছে এমসিকিউ ভিত্তিক হবে, এবং সেমিস্টার 2 যেটা মার্চ মাসে, সেটা হবে কি বর্ণনামূলক বা ডেসক্রিপটিভ প্রশ্ন। ঠিক আছে, একইভাবে ক্লাস 12-এর সেমিস্টার 3 এবং 4 হবে, অর্থাৎ ফার্স্ট যে সেমিস্টার সেটা হবে এমসিকিউ ফরম্যাট, এবং সেকেন্ড সেমিস্টার সেটা হচ্ছে বর্ণনামূলক বা ডেসক্রিপটিভ প্যাটার্ন। সিমিলারলি ক্লাস 12-এও ফার্স্ট সেমিস্টার এমসিকিউ ফরম্যাট, এবং ফোর্থ যে সেমিস্টার সেটা হবে কি ডেসক্রিপটিভ ফরম্যাট। ওকে, তো বছরে টোটাল 2 বছরে টোটাল 4টি সেমিস্টার, এটা কিন্তু শুধুমাত্র 11 এবং 12-এর জন্যই প্রযোজ্য। তারপর দেখো ভাষা নীতি আমাদের রাজ্য শিক্ষানীতিতে কি রয়েছে। দেখো ত্রিভাষা সূত্র, 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা রয়েছে। 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত 3টি ভাষা শিখতে হবে। কি কি, প্রথম ভাষা যেটা হচ্ছে মাতৃভাষা, এটা হচ্ছে শিক্ষার মাধ্যম থাকছে। দ্বিতীয় ভাষা ইংরেজি বা অন্য কোনো ভাষা, হয় ইংরেজি বা অন্য কোনো একটা ভাষা নিতে হবে। আর তৃতীয় ভাষা হচ্ছে স্থানীয় বা অন্য কোনো ভাষা, শিক্ষার্থীর পছন্দ অনুযায়ী একটা ভাষা চুজ করতে হবে। তো 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা এখানে থাকছে আমাদের রাজ্য শিক্ষানীতিতে। তারপর দেখো বাংলাকে একদম আবশ্যিক করে দেওয়া হয়েছে, কম্পালসারি করে দেওয়া হয়েছে। যে সমস্ত স্কুলের মাধ্যম বাংলা নয়, যেমনটা ইংলিশ মিডিয়াম, যেমন ইংরেজি মাধ্যম স্কুল, সেখানে বাংলা অর্থাৎ বেঙ্গলিকে একটি আবশ্যিক বিষয় হিসাবে পড়াতে হবে। প্রথম বা দ্বিতীয় ভাষা হিসাবে না হলেও একটি বিষয় হিসাবে কিন্তু এখানে রাখতেই হবে, অর্থাৎ বাংলাকে আমাদের রাজ্যে একদম আবশ্যিক বা ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। সাথে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা অর্থাৎ বাংলা ছাড়াও আরো 2টো ভাষা, সেটা ইংরেজি বা অন্য কোনো ভাষা, এবং আরো একটি স্থানীয় ভাষা কিন্তু শিখতে হবে। তারপর দেখো ইন্টার্নশিপ চালু করা হয়েছে। ইন্টার্নশিপ কি, দেখো 9ম শ্রেণী থেকেই শিক্ষার্থীদের গ্রীষ্মকালীন প্রকল্প অর্থাৎ সামার প্রজেক্ট এবং ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে। স্থানীয় শিল্প বা কারিগরিদের সাথে হাতে কলমে কাজ শেখার সুযোগ থাকছে এই ইন্টার্নশিপের মাধ্যমে। ওকে, এটা নতুন একটা ইন্টার্নশিপের আইডিয়া ঢোকানো হয়েছে এই রাজ্য শিক্ষানীতিতে। তো এখানে থেকে প্রশ্ন আসতে পারে কোন শ্রেণী থেকে ইন্টার্নশিপ শুরু করা হয়েছে, সেটা হচ্ছে 9ম শ্রেণী থেকে। ঠিক আছে, তো এটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপর দেখো উচ্চশিক্ষা ব্যবস্থাকে কি করা হয়েছে। দেখো হায়ার এডুকেশন সিস্টেম, দেখো 4 বছরের স্নাতক অর্থাৎ 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম, ঠিক আছে, অর্থাৎ শর্টে FYUP। রাজ্য সরকার ইউজিসির নির্দেশিকা মেনে 4 বছরের অনার্স ডিগ্রি চালু করেছে। আগে 3 বছরের অনার্স বা গ্র্যাজুয়েশন ছিল,
সেটাকে এখন 4 বছরের স্নাতক ডিগ্রি করে দেওয়া হয়েছে। চতুর্থ বছরে অর্থাৎ প্রথম 3 বছরটা বলতে পারো ওই গ্র্যাজুয়েশন, এবং চতুর্থ বছরে গবেষণা বা রিসার্চের সুযোগ থাকছে। ভর্তির প্রক্রিয়া কি থাকছে? অ্যাডমিশন প্রসেস দেখো, কেন্দ্রীয় সরকারের সিইউইটি অর্থাৎ কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের মাধ্যমে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির প্রস্তাব খারিজ করা হয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার প্রস্তাব করেছিল সিইউইটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়তে ভর্তির প্রস্তাব হবে, কিন্তু রাজ্য সেই প্রস্তাবকে খারিজ করে দিয়েছে আমাদের রাজ্যে, এবং রাজ্য তার নিজস্ব বিকেন্দ্রীভূত ভর্তি প্রক্রিয়া অর্থাৎ ডিসেন্ট্রালাইজড অ্যাডমিশন বজায় রাখবে, যাতে গ্রামীণ ছাত্রছাত্রীরা বঞ্চিত না হয়। তাহলে সেন্ট্রালের অনেক নিয়মই কিন্তু আমাদের রাজ্য শিক্ষানীতিতে মানা হচ্ছে না। তার মধ্যে এক তো হচ্ছে এনইপির যে স্ট্রাকচার 5+3+3+3+, যে স্ট্রাকচারটা ছিল সেটা মানা হচ্ছে না, সাথে এই সিইউইটির প্রস্তাবও মানা হচ্ছে না। গবেষণা রিসার্চের ক্ষেত্রে দেখো, রাজ্য স্তরে গবেষণাকে উৎসাহ করতে রাজ্য গবেষণা তহবিল অর্থাৎ স্টেট রিসার্চ ফান্ড গঠন করা হবে, এটাও ইম্পর্টেন্ট। তারপর দেখো, উচ্চশিক্ষার লক্ষ্য কি রাখা হয়েছে? 2035 সালের মধ্যে উচ্চশিক্ষায় গ্রস এনরোলমেন্ট রেশিও অর্থাৎ জিইআর 30% নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা ছিল, যা পরবর্তীতে বাড়িয়ে 50% দিকে লক্ষ্য রাখা হয়েছে। অর্থাৎ আগে 30% ছিল, কিন্তু 2035 সালের মধ্যে এই নতুন যে শিক্ষানীতি নিয়ে আসা হয়েছে সেখানে 50%-এর লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এবার আমরা দেখব মূল পার্থক্য, অর্থাৎ এনইপির সাথে আমাদের রাজ্যে প্রচলিত বা আমাদের রাজ্যে লাগু হওয়া এনইপির বিরোধিতা করে এই স্টেট এডুকেশন পলিসির মধ্যে কি কি পার্থক্য রয়েছে। দেখো, বিষয় স্কুল কাঠামোতেই পার্থক্য রয়েছে। প্রথমে আমরা দেখেছি এনইপিতে কি রয়েছে, 5+3+3+4 এই স্ট্রাকচার, কিন্তু আমাদের রাজ্য সেটার বিরোধিতা করে কি করেছে, 5+4+2+2। আচ্ছা, বোর্ড পরীক্ষা, কেন্দ্রীয় যে শিক্ষানীতি বা এনইপির ক্ষেত্রে কি করা হয়েছে, গুরুত্ব কমানো হয়েছে বোর্ড পরীক্ষা এমনকি তুলে দেওয়ারও কথা বলা হয়েছে, কিন্তু আমাদের রাজ্য সেটা বিরোধিতা করে যেমনটা মাধ্যমিক ছিল এবং উচ্চ মাধ্যমিক ছিল সেটা বহাল রেখেছে। ভর্তি পরীক্ষার যে কলেজের ক্ষেত্রে এনইপিতে বলা হয়েছে সিইউটি কেন্দ্রীয় প্রবেশিকা পরীক্ষা রাখা হবে, সেখানে রাজ্য বিরোধিতা করেছে এবং রাজ্যের নিজস্ব পদ্ধতিতে ভর্তি চালু করেছে। তারপর দেখো, এনইপির ক্ষেত্রে সেমিস্টার উল্লেখ নেই, স্কুল স্তরে কোনো রকম সেমিস্টারের উল্লেখ নেই, কিন্তু এসিবির ক্ষেত্রে 11 এবং 12-এর ক্ষেত্রে সেমিস্টার চালু করেছে। আচ্ছা, নিয়ন্ত্রককে এনইপির ক্ষেত্রে HECI একক সংস্থা এবং রাজ্যের নিজস্ব নিয়ন্ত্রণ বজায় থাকছে। তো এনইপি থেকে আমাদের রাজ্যে প্রচলিত এসিপির এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। ওকে, তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ তোমাদের থিওরি ক্লাস, সম্পূর্ণ এনইপি 2020 এবং আমাদের রাজ্যে প্রচলিত WBSCP 2023 সম্পর্কে বিস্তারিত তথ্য। তোমাদের এই পিডিএফটা আমি প্রোভাইড করে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো আশা করছি আজকের এই ক্লাসটা ভালো লেগেছে তোমাদের। এই যে থিওরি ক্লাসটা, এই থিওরি ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবে আশা করছি দেখেছো, এবং এই থিওরির উপর থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষাতে আসবে, যেমনটা আমি করিয়েছি। থিওরিটা ভালোভাবে জানা থাকলে এই টপিকের উপর থেকে যদি যাই প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু করতে পারবে। ওকে, তো আমি একটা ওভারঅল তোমাদের আইডিয়া দিতে চেষ্টা করলাম এনইপি এবং এসিবির উপর থেকে, যেহেতু এটা তোমাদের গুরুত্বপূর্ণ একটি টপিক হিসাবে নতুন সিলেবাসে ইনক্লুড করা হয়েছে, এবং এইটার ওপর থেকে আমি একটা এমসিকিউর ক্লাস করিয়ে দেবো। এমসিকিউ ক্লাসটা যখন করবে এই থিওরির উপর থেকে, তখন কিন্তু এই চ্যাপ্টারটা বা এই টপিকটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে তোমরা প্রত্যেকে জানাবে। ওকে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সিআরপি একাডেমিতে এখনই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। প্রত্যেকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।